গত পর্বে আমরা পার্টস অফ স্পিচের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার এটা আমরা জেনেছি। তবে আজকের ক্লাসে আমরা এই পার্টস অফ স্পিচের মধ্যে নাউন সম্পর্কে একদম বিস্তারিত শেখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে কি বলেছিলাম যে নাউন মানে কি? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আর আজকের ক্লাসে আমরা দেখব যে এই নামগুলো আসলে কত প্রকার হতে পারে। তাহলে নাউনকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটি হচ্ছে কনক্রিট নাউন। আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কি কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যাদের শারীরিক আকৃতি নাই, অর্থাৎ এরকম কিছু ওয়ার্ড যাদের কি নেই, যাদের কোনো শারীরিক আকৃতি নাই। আর কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন মানে হচ্ছে যাদের শারীরিক আকৃতি রয়েছে, অর্থাৎ এরকম কিছু ওয়ার্ড যাদেরকে আমরা শারীরিক আকৃতি আছে বলতে পারি। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আর কোনো প্রকারভেদ নাই। তবে কনক্রিট নাউনকে আবার আমরা আরও চারটি ভাগে ভাগ করতে পারি। কি কি? যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই কনক্রিট নাউন আবার চার প্রকার। যেমন এই প্রপার নাউন মানে কি? প্রপার নাউন হচ্ছে আমাদের বিশেষ নাম, যেমন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম। আর কমন নাউন কি? সাধারণ কোনো ব্যক্তি, বস্তু বা স্থান হতে পারে। আর সমষ্টিবাচক নাম মানে কি? অর্থাৎ সমষ্টি বোঝায়, দল বোঝায়, এগুলাকে আমরা বলি কালেকটিভ নাউন। একটু পরেই আমরা ক্লিয়ার হতে পারবো। আর ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো পদার্থ বা বস্তু যা দিয়ে অন্য কিছু তৈরি হয়। তাহলে আমরা এখন একটু দেখি যে এই আসলে প্রথমে আমরা শিখবো যে এই অ্যাবস্ট্রাক্ট নাউন এটা নিয়ে বিস্তারিত, এরপরে এই চার প্রকার নাউন সম্পর্কে আমরা বিস্তারিত শিখব। তাহলে প্রথমে আমরা শিখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে এমন কিছু বোঝায় যা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। অর্থাৎ এরকম কিছু ওয়ার্ড হবে যাদেরকে আমরা অনুভব করতে পারি কিন্তু কি নাই, তাদের কোনো শারীরিক আকৃতি নাই, এই জন্যই বলছে যে স্পর্শ করা যায় না। যেমন লাভ, অনেস্টি, কাইন্ডনেস, ফরগিভনেস, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, ইউনিটি, পভার্টি ইত্যাদি এরকম আরও কিছু ওয়ার্ড রয়েছে যাদেরকে কি আমরা স্পর্শ করতে পারি না, এদেরকে কি শুধু অনুভব করা যায়। এই সমস্ত যেই ওয়ার্ডগুলো রয়েছে এদেরকে কি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা কি? এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর শেষে এই যে SION, TION, MENT, ডোম, হুড, CECY, TETY, এই যেই এখানে আমি যে লেটারগুলো লিখছি এই লেটারগুলো কি আমাদের সাফিক্স হিসেবে বসে। অর্থাৎ এই যে TY, TE এরা কি করে একটা মূল ওয়ার্ডের সাথে শেষে সাফিক্স হিসেবে ব্যবহৃত হয়। এই যে এখানে আরও একটা লেখা আছে যে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লাভ, এটা কি চোখে দেখা যায়, হাত দিয়ে ধরতে পারবো, কান দিয়ে শোনা যাবে, বা জিহ্বা বা ত্বক দিয়ে কি আমরা এটা অনুভব করতে পারবো? অবশ্যই পারবো না। এই জন্য এটাকে বলে কি ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অর্থাৎ মানুষের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে ওইটা দিয়ে আমরা এই ওয়ার্ডগুলোকে অনুভব করতে পারবো না। তো যারা এইভাবে বুঝতে পারবা তারা তো পারবাই, আর যারা না বুঝতে পারবা তাদের জন্য কি আমাদের এই যে শর্টকাট। অর্থাৎ এই যে এখানে দেখো, আমি যদি একটা সেন্টেন্স বলি, একটা ওয়ার্ড বলি, যেমন কি যে কাইন্ডনেস, তাহলে এই যে কাইন্ড এইটুকু কি ছিল? আমাদের একটা মূল ওয়ার্ড ছিল। এর সাথে দেখো অতিরিক্ত এই যে নেস, এই নেসটুকু কি আমাদের সাফিক্স হিসেবে যুক্ত হয়েছে। এই কথাটাই আমরা বলে দিছি। যেমন এইখানে নেস যুক্ত হয়েছে, আরও আমাদের কিছু থাকবে, যেমন SION, TION এইগুলোও থাকতে পারে। তো যখন আমি ব্যক্তিগতভাবে যখন নিজে পড়াশোনা করতাম, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আর হচ্ছে আরেকটা যে আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিসকে আমি মাঝে মাঝেই আমার মাথায় প্যাচ লেগে যায়। তো এই জন্য আমি কি করছি, আমি এইখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে যে কিছু পার্থক্য রয়েছে ওইটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটি বস্তুগত ধারণার নাম। অর্থাৎ এই যে দেখো অনেস্টি, আমরা অ্যাডজেক্টিভ পড়ার সময় বলছিলাম যে ভাই দোষ, গুণ, পরিমাণ এই ইত্যাদি জিনিসগুলো প্রকাশ করি আমরা অ্যাডজেক্টিভের মাধ্যমে। তো এইখানে অনেস্টি এটাও তো কাইন্ড অফ মানে দোষ বা গুণ হয়ে যাচ্ছে। তবে না, দেখো পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কি, যে একটা ধারণা কেমন তার উপরে। তাহলে এখানে উদাহরণ হিসাবে আমরা দুইটা উদাহরণ দেখলে ক্লিয়ার হব। যেমন এইখানে দেখো বলছি যে অনেস্টি ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই যে একটা সেন্টেন্স, এইখানে কিন্তু আমরা অনেস্টি যা আছে, এই অনেস্টি কি? অনেস্টি একটা
অনেস্টি কি, অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, এইখানে কি আমাদের এই অনেস্টিটা হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই যে আরেকটি সেন্টেন্স আছে যেমন যে হি ইজ অ্যান অনেস্ট পারসন, এই যে এই জায়গাটা দেখো তো আমাদের এই জায়গায় কি হয়েছে অনেস্ট পারসন, অর্থাৎ এই যে একটা ব্যক্তি, হি মানে কি, ধরো কোনো একজন লোক সে কেমন, এইটা আমরা বুঝাইছি কি অনেস্ট, সে সৎ। এই যে একটা মানুষের দোষ গুণ বা পরিমাণ সম্পর্কে বুঝাইলাম, এদেরকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ। তবে এইখানে কি আমরা কারো সম্পর্কে বলছি, আমরা বলি নাই, আমরা বলছি যে একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ। আমি বললাম যে অনেস্টি ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ কি সততা গুরুত্বপূর্ণ। এই যে কাকে, এইটাও কি একটা নাম বুঝাইছি না, একটা জিনিসের কি নাম বুঝাইছি, কি সেই জিনিস, সেই জিনিস হচ্ছে আমাদের এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি এখন তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটা ধারণা পেয়েছো। আমরা যখন এই পার্টস অফ স্পিচ আরও আলোচনা করব, তোমাদের সমস্ত ধারণাগুলো আরও বেশি ক্লিয়ার হতে পারবা। তো আমরা একটু পরবর্তীতে দেখি যে আমাদের কনক্রিট নাউন, আমরা কি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এক প্রকার, আর কি কনক্রিট নাউন। তো ওই কনক্রিট নাউনের মধ্যে আমাদের আরও 4 প্রকার নাউন রয়েছে। তারা কি, ধরো একটা হচ্ছে প্রপার নাউন, আর এই প্রপার নাউনটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি। প্রপার নাউন, যেমন আমরা প্রপার নাউন চেনার জন্য কিছু উপায় আছে, দেখো। এই প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা প্রতিষ্ঠানের নাম হয়। যেমন আমার নাম নাহিয়ান, আমার কোচিংয়ের নাম পিএজেড, এগুলা কি নির্দিষ্ট নাম না? এই যে নির্দিষ্ট নাম, এরাই কি, এরা হচ্ছে প্রপার নাউন। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে কিছু উদাহরণ দিলাম, যে মানুষের নাম, দেশ বা শহরের নাম, তারপরে নদী বা পর্বতের নাম, এরপরে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, যেমন ডুয়েট, গুগল, নাসা, এগুলা কি নির্দিষ্ট নাম। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে ডুয়েট, তার মানে তুমি বুঝবা যে গাজীপুরে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়টা আছে ওইটার কথাই আমি তোমাকে বুঝাতে চাইলাম। তো এইখানে আরও রয়েছে কি আমাদের, যেমন উৎসব বা বিশেষ দিনের নাম, যেমন ঈদ, ক্রিসমাস, ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলা দিয়ে কি আমরা নির্দিষ্ট করে কিছু বুঝাতে চাই। তারপরে বইয়ের নাম থাকতে পারে। তো এই প্রপার নাউন চিনার সব থেকে বড় একটা শর্টকাট হচ্ছে, এই প্রপার নাউনগুলো সবসময় কি হয়, এই যে বড় হাতের অক্ষরে শুরু হয়। অর্থাৎ আমরা যখন কারো নাম লিখি, কিভাবে লিখি, যে নাহিয়ান। তো এই যে এইখানে দেখো আমার নাম লেখার সময় আমি কি করলাম, বড় হাতের অক্ষর দিয়ে লিখলাম। যখন আমরা ঢাকা লিখি, এই ঢাকা লেখার সময় আমাদের কি হবে, এই যে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের প্রপার নাউন, খুব সহজেই আমরা চিনতে পারবো এই বড় হাতের অক্ষর দিয়ে। তো এখন আমরা দেখি যে কমন নাউন কি। কমন নাউনটা হচ্ছে যা সাধারণ কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়। কি কমন নাউন, নাম থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ কিছু হবে, কমন কিছু হবে। যেমন এখানে দেখো আমি উদাহরণ হিসেবে রাখছি বয়, ছেলে। এই ছেলেদের মধ্যে কি আরো ভাগ আছে না? ধরো ছেলেদের মধ্যেই তো ধরো আমি একটা ছেলে নাহিয়ান, এরপরে তোমার একটা ফ্রেন্ড হতে পারে রহিম, করিম। আমাদের তো সবাইকে চিনার আগে কি বলবা, ধরো তুমি যখন আমার নাম জানলা তখন কি আমাকে তুমি প্রপার নাউন হিসেবে আমাকে ব্যবহার করতে পারলা, যে প্রপার নাউন দিয়ে আমার নাম ধরে যখন ডাকলা তখন কি প্রপার নাউনে কনভার্ট হলো। আর এছাড়া তুমি কি বলতা, যে একটি ছেলে যাচ্ছে, তার মানে এই যে একটি ছেলে দিয়ে কি এই পৃথিবীর সকল ছেলেকে বুঝাইলা। তার মানে কি এটা কি একটা সাধারণ নাম। এই যে সাধারণ যেই নামগুলো আছে এদেরকে আমরা কি বলি, কমন নাউন। তারপরে দেখো সিটি, সিটি কি শহর, বিভিন্ন ধরনের শহর আছে না, যেমন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, এরকম কি বিভিন্ন আমাদের কি শহর রয়েছে। কিন্তু আমরা শহর বলতে কি বুঝি, বাংলাদেশের সকল শহর। এরপরে মনে করে যে এখানে অ্যানিম্যাল, প্রাণী, এই প্রাণীদের কি বিভিন্ন ভাগ রয়েছে। তার মানে কি বিভিন্ন ধরনের প্রাণীর একটা কমন নাম কি, এই যে অ্যানিম্যাল। তারপরে টিচার, আলাদা আলাদা টিচার আছে না, কিন্তু আমরা শুধু টিচার বলতে কি বুঝি, যে শিক্ষক। এটা একটা কমন নাম। তো এদেরকে আমরা যখন দেখো বাক্যে ব্যবহার করি তখন কি হয়, যেমন আমি এখানে বললাম যে আই স এ বয়, এই যে আই স এ বয় ইন দ্য পার্ক, মানে কি আমি পার্কে একটি ছেলে দেখেছি। এখন এইটুকু তথ্য কি আমার, এটা কিন্তু অনির্দিষ্ট। মানে কি আমি একটা ছেলে দেখছি, কিন্তু আমি নির্দিষ্ট করে বলি নাই যে আমি পার্কে নাহিয়ানকে দেখছি বা কারো রহিমকে দেখছি, করিমকে দেখছি। এই যে নির্দিষ্ট করে যদি বলতাম সেক্ষেত্রে সে কি হতো, সে হতো আমাদের প্রপার নাউন। আর যখন আমি নির্দিষ্ট করে বললাম না, তার মানে কি সাধারণ একটা নাম দিয়ে দিছি যে ছেলে, তার মানে ছেলে বুঝলাম কিন্তু সে কে তা আমরা জানি না। এই যে সাধারণ যে নামটা, এটা কি, এটা হচ্ছে আমাদের কমন নাউন। আর এইখানে আরো একটা কথা আছে যে দিস ইজ এ বিউটিফুল সিটি, অর্থাৎ এই যে সিটির দ্বারা তুমি এই কথা দ্বারা কি বুঝতে পারবা যে এটা আসলে আমি কোন শহরের কথা বলছি, বলে নাই। তার মানে যে কোনো শহর হতে পারে। তার মানে এই যে শহর, এটা কি একটা সাধারণ নাম। আশা করি বুঝতে পারছো। যেমন কান্ট্রি, এই কান্ট্রি দিয়ে কি তুমি বুঝতে পারবা জীবনে যে আমি কোন দেশের কথা বলছি, এটা কি একটা সাধারণ নাম। তো এই ধরনের যারা সাধারণ নাম, যে ওয়ার্ডগুলো দ্বারা কি আমাদের কমন নাউন। তো এরপরে আছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো, আমি যদি একটু সংজ্ঞা বলি,
যে একটি দল, গোষ্ঠী বা সমষ্টি, মানে একটি দল, গোষ্ঠী বা সমষ্টি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি একসাথে অনেক কিছুর সমষ্টিকে বোঝায়। তার মানে এরকম কিছু ওয়ার্ড যারা দল, গোষ্ঠী বা সমষ্টি বোঝাবে। তুমি এখানে উদাহরণ দেখলেই বুঝতে পারবা। যেমন টিম, এই টিম দ্বারা আমরা কি বুঝাই? দল, একটা দল বুঝাই, অনেকগুলা প্লেয়ারের সমষ্টি, তাই না? তো প্লেয়ার কি দেখো তো, আমি যদি তোমাকে এখন বলি যে এখানে প্লেয়ার, এই প্লেয়ারটা হচ্ছে আমাদের কিন্তু কমন নাউন, তাই না? প্লেয়ারটা কি আমাদের কমন নাউন। কি জন্য? কারণ এই প্লেয়ার দিয়ে কি আমি একটা সাধারণ খেলোয়াড়, সাধারণ নাম বুঝাইছি। এই খেলোয়াড়দের মধ্যে কি থাকে? আরো ভাগ থাকে কিন্তু, ধরো তামিম, তারপরে মাহমুদুল্লাহ। তো এই যে দেখো, তার মানে আমি যদি বলি, ধরো এই যে এরা কি, এরা হচ্ছে আমাদের প্রপার নাউন ছিল নির্দিষ্ট করে, কিন্তু এই যে এদের কমন একটা নাম আছে। ধরো তুমি যদি কোনো একটা দেশে গেছো, যে এখানে কোনো, তুমি কি কোনো প্লেয়ারের নাম জানো, তখন তুমি কি বলবা? যে হচ্ছে বাংলাদেশের প্লেয়ার, অর্থাৎ খেলোয়াড়। এই যে একটা সাধারণ নাম বুঝালে, এটা কি ছিল? আমাদের কমন নাউন। আর কালেকটিভ নাউন, সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালেকটিভ নাউনকে আমরা বলতে পারি যে কমন নাউনের সমষ্টি। অর্থাৎ এই যে একাধিক প্লেয়ারের সমষ্টিকে আবার আমরা কি বলি? টিম। এই যে টিম যে আমি বললাম, এই টিমটা কি আমাদের কালেকটিভ নাউন। তো ফ্যামিলি রয়েছে, তারপরে ক্লাস, তারপরে আর্মি, এরা কি সবাই হচ্ছে কালেকটিভ নাউন, একটা দল বোঝাচ্ছে আমাকে। হ্যাঁ, তো এইখানে দেখো আমরা একটা বাক্যে ব্যবহার দেখি যে দ্য টিম ইজ প্র্যাকটিসিং হার্ড, অর্থাৎ দলটি কঠিন অনুশীলন করছে। তার মানে এই যে আমি এখানে যে টিম ব্যবহার করলাম, এই টিম কি আমাদের একটা কালেকটিভ নাউন। তো আমাদের সচরাচর যে পরীক্ষাগুলো হবে, আমরা যদিও প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমাদের এই টপিকের শেষে একদম ডিপ্লোমাতে আমাদের পরীক্ষাগুলোয় কি কি আসে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপরেও যদিও আমাদের এখান থেকে প্রশ্ন আসবে এরকম যে নিচের এই ওয়ার্ডটি আসলে কি, নাউন, প্রোনাউন, নাকি কোন ধরনের পার্টস অফ স্পিচ, তারপরেও আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা একদম প্রত্যেকটা টপিকের বিস্তারিত জানার চেষ্টা করছি। তো এখানে দেখো এই যে ফ্যামিলি, এই ফ্যামিলিটা কি? এই ফ্যামিলি হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন, মানে কি একটা সমষ্টি বোঝাচ্ছে। কিছু জিনিসের যখন কোনো কিছুর সমষ্টি বোঝাবে, ওই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কালেকটিভ নাউন হিসেবে চিনব। তো এরপরে রয়েছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা কি? যে কোনো পদার্থ বা বস্তু যেটি দিয়ে অন্য কিছু তৈরি হয় বা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। তো আমরা সচরাচর এইভাবে মনে রাখলেই হবে যে এরকম একটা জিনিস যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যেমন আমি যদি এখানে বলি যে রাইস, অর্থাৎ ভাত। এখন তুমি বলতে পারো যে ভাই ভাত তো আমি গুনতে পারবো। কয়টা গুনতে পারবা? তোমাকে যখন আমি মনে করো অনেক, হ্যাঁ, বস্তায় 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 ভাত দিলাম, তখন কি তুমি গুনতে পারবা? অবশ্যই পারবা না। তখন কি করতে হবে? যে এখানে কত কেজি আছে, বা চাল, ধরো চাল, তুমি গুনতে পারবা? আসলে পারবা, কিন্তু তুমি কি গুনো? তুমি তো গুনবা না, তাই না? তার মানে তোমার কি করতে হবে? এটা মনে রাখার জন্য আমরা বলি যে গণনা করা যায় না বা কি পরিমাপ করা যায়। অর্থাৎ তোমাকে যদি আমি এখানে চাল দিই, ধরো 10টা চাল দিই, তাহলে কি তুমি গুনতে পারবা? কিন্তু তোমাকে যখন আমি 1 কোটি চাল দিব, তখন কি করতে হবে? তোমাকে কিন্তু এটা পরিমাপই করতে হবে। তারপরে রয়েছে আমাদের এখানে, ধরো এই যে উদাহরণ আমরা দিছি যে গোল্ড, তারপরে ওয়াটার, আয়রন, উড, এই যে কিছু ওয়ার্ড আছে আমাদের, যাদেরকে কি আমরা হচ্ছে পরিমাপ করি, গুনতে পারি না, এদেরকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। তো ঠিক আছে, এখানে দেখো বাক্যে ব্যবহার হয়েছে আবার কি, যে দিস রিং ইজ মেড অফ গোল্ড, তাই না? অর্থাৎ এই যে গোল্ড, এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো তুমি যখন আমাদের এই ক্লাসগুলা ভালো মতো শেষ করবা, তখন যখন হচ্ছে প্র্যাকটিস করতে যাবা, দেখবা যে বেশিরভাগ এই যে আমাদের যেই আমরা যে ভিডিওতে যেই নাউনগুলো নিয়ে আলোচনা করছি, এইখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখো এখানে বলছি যে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, তার মানে কি খাচ্ছে? সে কি খাচ্ছে? পানি খাচ্ছে। তাহলে এইখানে একটা কি নাম বুঝাচ্ছি, নাম বুঝাইলাম না আমি? তাহলে এই নাম কি? পানি কি গোনা যায়? গোনা যায় না, এটা পরিমাপ করা যায়। তার মানে এই যে ওয়াটার, এটা কি আমাদের একটা এক ধরনের নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমাদের নাউন নিয়ে আমরা মোটামুটি বেসিক আলোচনা করলাম। এখন চলো একটা গল্পের মাধ্যমে আমরা নাউন আইডেন্টিফাই করা শিখি। যেমন এখানে আমি গল্পটা বাংলায় লিখছি। গল্পটা হচ্ছে এরকম যে একদিন, এই যে আমি হলুদ কালার দিয়ে রাখছি, শুধু আমাদের টার্গেট হচ্ছে এইগুলা কি বের করা। ধরো একদিন আসমাউল ভাই পিএইচজেড কোচিং এর ছাত্রদের একত্রিত করলেন। হ্যাঁ, তিনি বললেন যে আজ আমরা একটা টিম গঠন করব, যার প্রতিটি সদস্য যেন গোল্ড এর মতো উজ্জ্বল হয়। তাদের মধ্যে একজন ছেলে, রহিম নাম, উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো যে আসমাউল ভাই, আমি কিভাবে গোল্ডের মতো উজ্জ্বল হতে পারি? আসমাউল ভাই হাসি দিয়ে উত্তর দিলেন যে বুঝেছো রহিম, তুমি যদি পড়াশোনা করো, বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো,
তবে তুমি নিজের মধ্যে সত্যিকারের মূল্যবান গোল্ড হয়ে উঠবে। তো সবাই মিলে সেই টিম হয়ে কঠোর পরিশ্রম করে আর অবশেষে তাদের সাফল্য নিশ্চিত হলো, কারণ তারা জানতো আসল সাফল্যের চাবিকাঠি হলো অধ্যবসায়, বিশ্বাস ও পরিশ্রম। এটা একটা গল্প ছিল। এখান থেকে দেখি আমরা যে নাউনগুলো আসলে আমাদের একটা বাক্যের মধ্যে কিভাবে অবস্থান করে। তাহলে এই যে দেখো এই গল্পে এই যে একদিন আসমাউল ভাই, এই যে আসমাউল, এটা কি একটা নাম না? তার মানে এটা কি নির্দিষ্ট করে আমি চিনলাম যে এটা একটা ব্যক্তির নাম, একটা ছেলের নাম, যার নাম কি এই যে আসমাউল। তো এইখানে এই যে এটা কি আমাদের প্রপার নাউন। তারপরে কি পিএইচজেড, পিএইচজেড হচ্ছে কি আমাদের একটা কোচিং, ডুয়েট অ্যাডমিশন কোচিং যারা আমরা চিনি। তার মানে কি এই যে পিএইচজেড, পিএইচজেডটা কি একটা কোচিং এর নির্দিষ্ট নাম, এই জন্য পিএইচজেড কি প্রপার নাউন। তো এরপরে দেখো ওইগুলা যা থাকুক থাকুক, এরপরে আবার দেখো এই যে হলুদ কালার করা আছে যে আজ আমরা একটা টিম গঠন করব। তাহলে এই যে টিম এটা কি একটা কালেকটিভ নাউন, মানে কি আমি একটু আগে বললাম যে সমষ্টি, সমষ্টি বোঝাচ্ছে না এখানে? আচ্ছা ঠিক আছে, যে যার প্রতিটি সদস্য যেন গোল্ড, মানে এই যে গোল্ড এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। আমরা একটু আগেই দেখলাম যে তাদের মধ্যে একজন কি আছে, ছেলে। এই যে ছেলে বুঝাইলো, ছেলে দ্বারা তুমি কি বুঝলা যে এখানে একজন ছেলে আছে। আচ্ছা ছেলেটা কি, তার মানে আমাদের কমন নাউন। আর রহিম, রহিম কি আবার নির্দিষ্ট, আবার কিন্তু আমরা নির্দিষ্ট নাম দিয়ে দিছি যে এই রহিমটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তো এরপরে দেখো এখানে নিচে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন পড়াশোনা। এই যে পড়াশোনা এটা কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এইভাবে আইডেন্টিফাই করার। তারপরে দেখো এই যে বিশ্বাস, বিশ্বাসটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কি আমরা এটাকে স্পর্শ করতে পারি না, অনুভব করতে পারি। আর তারপরে পরিশ্রম, এটা কি আমরা শারীরিক কোনো আকৃতি নাই, এদের কি কোনো আকৃতি আছে? এই যে পড়াশোনা, পরিশ্রম, বিশ্বাস, এদের কি কিন্তু কোনো আকৃতি নাই, তবে এগুলা কিছু একটা নাম। তো এই যে নামগুলা, এই নামগুলাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার সেই টিম, টিম কি আমাদের হচ্ছে কালেকটিভ নাউন। তো আমরা একটু দেখি যে এই গল্পে আসলে আমাদের কি কি ধরনের নাউন ছিল। তো এই গল্পে আমাদের দেখো যে প্রপার নাউন ছিল আমি যা বললাম, পিএইচজেড কোচিং, রহিম, এরা নির্দিষ্ট ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম, এই জন্য এদেরকে আমরা প্রপার নাউন বলছি। এরপরে দেখো কিছু কমন নাউন, যেমন শহর, ছেলে, এরা কি সাধারণ কিছুর নাম, সাধারণ কিছুর নামকে আমরা কি বলি, কমন নাউন বলি। তারপরে টিম, টিম হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন, কারণ কি এরা হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তু একত্রে যখন একটি দল বা গোষ্ঠী হিসেবে কাজ করে, ওই ওয়ার্ডগুলোকে আমরা কালেকটিভ নাউন হিসেবে চিনি। এরপরে আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, একটু আগেই বললাম গোল্ড কেন ম্যাটেরিয়াল নাউন। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন কি পড়াশোনা, বিশ্বাস, কঠোর পরিশ্রম। তো এই ছিল আজকে আমাদের নাউন নিয়ে আলোচনা। তো তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। আর অবশ্যই আমাদের সকল ক্লাসগুলো ধাপে ধাপে আমাদের সাথে দেখে শেষ করে ফেলবা। এছাড়া কিন্তু যদি একটি পর্ব না দেখে অন্য একটি পর্ব দেখতে আসো, সেই ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।